আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের লেকচার 3 তে আজকে যেটা পড়বো এটা পড়বো হলো ডট গুণন। তো ডট গুণন পড়ার আগে আমাদের যেটা আরো কিছু জিনিস জানতে হবে, যেহেতু আমরা ডট গুণনের অঙ্ক করব তখন আমাদের এই জিনিসগুলো জানতে হবে, অবস্থান ভেক্টর আর সরণ ভেক্টর। তো অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর আপনি কিভাবে কাজ করবেন এইটা একটু ভালো করে একটু আমরা দেখে আসি। আমাদের একটা জিনিস লাগবে, স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, তো এটাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দু। আমরা এটাকে মূল বিন্দু ধরে নিলাম। তো এই একটা বিন্দুর এই জায়গার এখান থেকে আমাদের এই বিন্দুটার আমরা অবস্থান ভেক্টর খুঁজে বের করব। তাহলে সংজ্ঞাটা হলো মূল বিন্দু বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার পদ্ধতিকে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। তাহলে এটা অ্যারো সাইন হবে এদিক বরাবর। তাহলে এটাকেই আমরা আর দ্বারা প্রকাশ করি, আর হলো আমাদের অবস্থান ভেক্টর। এখন অঙ্ক আসবে মাঝে মাঝে আমাদের যে এইরকম একটা, তাহলে আমাদের আরেকটা বিন্দু দিবে এখানে, তখন এটাকে আমরা ধরলাম R1। তো আরেকটা বিন্দু যদি এখানে দেয় তখন এটা, আচ্ছা সরি আমি আপনাদের বলে দিই, অবস্থান ভেক্টর পড়া শেষ। যে সরণ ভেক্টর যখন বের করব তখনই আমাদের এখানটা লাগবে। তো এইটা আমরা আরেকটা বিন্দু ধরে নিলাম, তাহলে এইটাকে আমরা বললাম হলো R2। তো ত্রিভুজ বিধি গতদিন আমরা গত ক্লাসে মানে লেকচার নাম্বার 1 এ আমরা পড়ে আসছিলাম, দুটা ভেক্টর একই দিকে একই ক্রমে যদি থাকে তাহলে আর তৃতীয় ভেক্টরটা হলো তাদের বিপরীত ক্রমে থাকবে। তাহলে দেখেন এবার এই ভেক্টরটার ডাইরেকশন হলো এদিক বরাবর, এই ভেক্টরটার ডাইরেকশন হলো এদিক বরাবর। তো আমি যদি এখান থেকে একটু নাম দিই, এটা হলো ও বিন্দু, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। এখন আপনাকে যদি পরীক্ষায় জানতে চায় কোনটার মান জানতে চাইতে পারে, হয়তো আপনার কাছে জানতে চাইতে পারে এ বির মান কত, অথবা বলতে পারে বি এর মান কত। তো আমরা দুটাই বের করে দেখাবো, এ বির মান কত, বি এর মান কত। তাহলে এ বির মান কত এটা যদি আমাদের পরীক্ষায় বের করতে বলে এ বি ইকুয়াল টু 1, এটা তারপর আমরা মান বের করার প্রসেসটা শিখে নিব। আবার বের করতে বলতে পারে বি ইকুয়াল টু 1। তো পরীক্ষায় যেটাই বলবে আমরা এটা কিভাবে করব একটু দেখি। যদি এক নাম্বারটা বলে যে এ বি ইকুয়াল টু কত, তখন আমাদের যেটা করতে হবে এ থেকে বি এর দিকে আমরা দিব। তো এখন আপনি একটু খুব ভালো করে দেখেন। তো এখন যদি আমরা করি তাহলে আমরা এখন পেয়ে যাব দুটা ভেক্টর একই দিকে একই ক্রমে, একটা হলো ও এ তারপর এ বি, এই দুটো একই ক্রমে, ও বিটা বিপরীত ক্রমে আছে। তাই ত্রিভুজ বিধির সলিউশন নাম্বার 1 যদি আমরা এক নাম্বার সলিউশনটা করি তাহলে আমরা দেখতে পাবো হলো ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, ভালো করে একটু খেয়াল করবেন, এ বি ভেক্টর ইকুয়াল টু আপনি লিখতে পারবেন ও বি ভেক্টর। তো এখন এখান থেকে যদি আমরা এ বির মানটা বের করতে চাই তাহলে এ বি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারবো হলো ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, এটা আমরা লিখতে পারবো। তো এটা কিন্তু শর্টকাটে বলা যায় যে বি ভেক্টর থেকে এ ভেক্টর বাদ, কারণ দুটাতেই ও আছে কমন, তাহলে বি থেকে এ বাদ। এইটা হলো নরমালি একদম ডাইরেক্ট দ্বিতীয় ভিউ প্রথমটা এইভাবে লেখা যায়। তাহলে এ বির একটা ফরম্যাটটা হলো এইভাবে। মান বের করতে হয় কিভাবে আমরা একটু পরে দেখে আসবো। আচ্ছা, এবার বি এ ভেক্টর কিভাবে বের করতে হয়, এইটা যদি আমাদের পরীক্ষায় বলে যে বি এ মান বের করো তখন আপনি কিভাবে করবেন। তাহলে যেটা বলবে আপনি এটা, আমি আবার ছবিটা এঁকে দিই আপনাদের, আপনারা একটু কষ্ট করে খেয়াল করেন, দুটোই একটু বুঝেন। তো এইটা হলো আমাদের এইটা, আর এইটা হলো এটা, এটা হলো R1 ভেক্টর, এটা হলো R2 ভেক্টর, আর এটা হলো ও, এটা হলো এ, এটা হলো বি। তখন আমাদের বলছে বি এ ভেক্টর, তাহলে আমরা এটাকে এইভাবে সাইন দিব। তো এখন যদি ত্রিভুজ বিধি নিয়ম করি আমরা, তাহলে আমরা লিখতে পারবো হলো ও বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর ইকুয়াল টু হলো আমরা লিখতে পারবো ও এ ভেক্টর, এটাকে আমরা লিখতে পারবো এখান থেকে। তো সুন্দর করে আগের মতো বি এ ভেক্টর যদি আমরা বের করি এখান থেকে, বি এ ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো ও এ ভেক্টর মাইনাস ও বি ভেক্টর। তো এই তো আমাদের সরণ ভেক্টর বের করার প্রসেস। এটা আমাদের ডট গুণনের অনেক সময় অঙ্কতে কাজে লাগবে, তখন আমাদের এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবার যারা এইচএসসি পরীক্ষা দিবেন আপনারা, তাদের জন্য এবার ডট ক্রস খুবই ইম্পর্টেন্ট এবং ত্রিভুজের ক্ষেত্রফল বের করা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে খেয়াল করবেন। তো এই হলো আমাদের অবস্থান ভেক্টর আর সরণ ভেক্টরের ফরমেশন। তো এখন আমরা যেটা পড়বো ডট গুণনটা পড়বো। তো ডট গুণন কিভাবে করতে হয় এটা আমরা একটু দেখে আসি। ডট গুণন লেকচার নাম্বার 1 এ আমরা দেখাইছিলাম যে ডট গুণন কিভাবে লেখে, ক্রস গুণন কিভাবে লেখে, ওটা আমরা
দেখাইছি কেন ডট গুণনে ক্রস ইউজ করা হয়, কেন ক্রস গুণনে সাইন ইউজ করা হয়। তো ভেক্টর গুণন দুই প্রকার, একটা হলো ডট গুণন, একটা হলো ক্রস গুণন। আজকে আমাদের লেকচার 3 তে আমরা ডট গুণন নিয়ে আলোচনা করব। তো ডট গুণন যদি আমরা করি তাহলে এখন আমরা এটা লিখতে পারি যে a ভেক্টর ডট b ভেক্টর, এটাকে লেখা যায় হলো a b cos θ, এবং দুইটা ভেক্টর ডট গুণফল একটা স্কেলার রাশি, আমরা জানি এটা কেন, কারণ এই দুটা মান হলো আমাদের মান, তাই আমরা বলি স্কেলার রাশি। তো a ডট b ইকুয়াল টু a b cos θ, এটা আমাদের একটা ফরমেশন। কিভাবে আসছে স্যার, যেহেতু আমরা রিভিশন ক্লাস তাই আমরা দেখালাম না কিভাবে আসছে, এটা ফরম্যাট আছে আমাদের। তো a ডট b ইকুয়াল টু a b cos θ, এটা আরেকটা ফরমেশন আছে, এইভাবে লেখা যায়। কখনো অ্যাঙ্গেল থাকলে আমরা এটা ইউজ করি, আর যদি অ্যাঙ্গেল না থাকে তখন আমরা এটাকে এইভাবে ইউজ করি, ax bx ay by az bz। তো এখন আমাদের এইটাতে একটু সমস্যা হতে পারে, হুট করে কিভাবে আসছে আমরা এটা একটু দেখে আসি। তো ত্রিমাত্রিক ব্যবস্থা দেখেন কিভাবে লিখতে হয়। একটা ভেক্টর, খেয়াল করবেন ভালো করে, একটা ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা মানে রিপ্রেজেন্ট করব। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখে আসছে আমরা। x অক্ষ বরাবর একক ভেক্টরের নাম হলো i, x অক্ষ আমি শর্টকাটে লিখে দিচ্ছি, x অক্ষ বরাবর একক ভেক্টরের নাম হলো i, y অক্ষ বরাবর একক ভেক্টরের নাম হলো j, z অক্ষ বরাবর একক ভেক্টরের নাম হলো k। এটা আমরা ধরে নিয়ে আসছিলাম এবং একক ভেক্টরের সংজ্ঞা আমরা লেকচার নাম্বার 1 এ করে আসছি। তো এইটাকে একটা ভেক্টর আমরা দ্বিমাত্রিক, একমাত্রিক, ত্রিমাত্রিক ব্যবস্থায় রাখতেই পারি, তখন আমরা এটাকে বলি এইভাবে। x অক্ষ বরাবর যে মান আছে, ভালো করে খেয়াল করেন, এই হলো x অক্ষ বরাবর মান, এই ভেক্টরটার একটা মান, এবং x অক্ষ বরাবর একক ভেক্টরটার মান আছে, ঠিক আছে। যেহেতু এটা একটা ভেক্টর ফরম্যাট, সেহেতু আমরা এই সাইডটা শুধু মান, তাই ভেক্টর আকারে দিতে হবে, তাই আমরা এটাকে লিখি xi এইভাবে। তারপর এটার মানটা এই ভেক্টরটার মান y অক্ষ বরাবরও থাকতে পারে, তাই আমরা এটাকে লিখি ayj এইভাবে থাকতে পারে, নাও থাকতে পারে। যতটুকু থাকবে পরীক্ষা ততটুকু নিয়ে কাজ করব, না থাকলে ওই অংশটুকু জিরো দূরে কাজ করব। তাই a ভেক্টর ইকুয়াল টু হলো axi ayj azk এইভাবে লেখা যায়। এখন এই একটা ভেক্টর যদি হয়, আমরা যদি b আরেকটা ভেক্টর বলি, তাহলে b আরেকটা ভেক্টরকে আমরা বলতে পারি হলো bxi, ভালো করে একটু খেয়াল করবেন, byj, আবার লিখতে পারো হলো bzk, এইভাবে লেখা যায়। তো এখন আপনি যদি করেন তাহলে কিভাবে করবেন, এইটা যদি জানতে হয় আমরা এখন এটা একটু ভালো করে একটু দেখে আসি, এই ফরমেশনটা কিভাবে হুট করে আমাদের এখানে চলে আসে। জাস্ট আমি একটা ফরমেশন দেখাই, এখান থেকেই দেখা যায় যখন আপনি ডট গুণন দিবেন, দেখেন i এর সহগ যেগুলো আছে এগুলা গুণ হইছে, j এর সহগ যেগুলো আছে এগুলা গুণ হইছে, k এর সহগ যেগুলো আছে এগুলা গুণ হইছে। দেখেন আপনি মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসাই দিয়েছি। যদি এইখানে মাইনাস থাকতো তাহলে এইখানে সামনে আমরা মাইনাস দিতাম, প্লাস মাইনাসে মিললাম, সামনে প্লাস মাইনাস চলে আসতো। আচ্ছা, তা এখন কোশ্চেন হলো আমাদের এই আই গুলা কই গেল, জে গুলা কই গেল, অথবা এটার সাথে এটা গুণ দিলে তো এইরকম ফরমেশনে আসতো, তো এই ফরমেশন গুলা কোথায় গেল? আমি জাস্ট বোঝানোর জন্য আরেকটা লাইন শর্টকাট করে দিই, একটু ভালো করে একটু খেয়াল করবেন। a ডট b এর মানগুলো আমরা লিখে নিলাম, axi প্লাস ayj, আমি জাস্ট একটা লাইন করব, আপনারা বাকিগুলো বাসায় নিজে নিজে প্র্যাকটিস করে নেবেন। azk, তারপর এখানে ডট চিহ্ন আছে, আমাদের এখানে ডট চিহ্ন দিতে হবে, তারপর আমাদের লিখতে হবে bxi byj, তারপর লিখতে হবে bzk। ওকে, এখন আপনি একদম যদি জেনারেল প্রসেসে লেখেন, দেখেন এটা একটা মান, এটা একটা মান, ফলের সামনে কোনো ধরনের ডটও হবে না, ক্রস হবে না, জাস্ট গুণ। আমরা নরমাল যেভাবে গুণ করি 6 7 7 6 একই কথা, এরকম করে গুণ। বাট এটা একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর, ফলে কিন্তু তাদের মাঝে আমরা যে ধরনের গুণ দিচ্ছি ওই গুণটা রাখতে হবে। এইটা সেম ভাবে এটার সাথে ওইটার গুণ হবে, প্লাস চিহ্ন কেন দিলাম, এখানে প্লাস আছে তাই দিলাম, এখানে x, এখানে হলো by, এটাকে আমরা বলবো i ডট j এটা, তারপর এখানে আমরা লিখবো হলো x, তারপর এখানে লিখবো হলো bz, এখানে লিখবো আমরা i ডট k, এটা আমরা লিখলাম। এখন এইবার একটু খেয়াল করেন, আপনি যদি এটা দেখেন সেম ভাবে আমরা এখানে লিখবো ay, পরের লাইনটাতে যদি করি ay bx j ডট i ay bz, এইভাবে আমরা লিখে নিব। জাস্ট আমরা একটা লাইন দেখাইলাম, পরের লাইনগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করে নেবেন। এখন i ডট i এর মান কত হয় এটা আমাদের জানতে হবে, i ডট j এর মান কত হয় এটা আমাদের জানতে হবে, i ডট k এর মান কত হয় এটা আমাদের জানতে হবে। আমরা একটু এইদিকে আঁকি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। i ডট i এটা যদি আমরা করি তাহলে দেখেন, আমরা প্রথম দিন বলছিলাম একক ভেক্টরের সংজ্ঞা দুই ভাবে সংজ্ঞায়িত করা যায়। যে ভেক্টরের মান এক একক তাকে আমরা বলি একক ভেক্টর,
এইটা বলছিলাম আমরা ম্যাথমেটিক্যাল টার্ম যখন অঙ্ক করব তখন আমাদের কাজে লাগবে। বাট যদি আমাদের খাতায় কোশ্চেন আসে যে একক ভেক্টর এক নং মানে কি বলে 1 নম্বরের জন্য যে একক ভেক্টর কাকে বলে সংজ্ঞায় লেখো, তখন আমাদের লিখতে হবে মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে বা সমান্তরালে একক ভেক্টর পাওয়া যায়। তো আমাদের যেহেতু আমরা অঙ্ক করব সেহেতু আমাদের ওই এখন যেটা বলছে ওটা বলা দরকার নেই, প্রথমটা দিয়ে আমরা কাজ করব। এর মান 1, তাই আমরা নিলাম হলো 1। এর মান কত 1, জাস্ট এখানে আমরা গুণ বোঝাচ্ছি, ক্রস না, এটা ক্রস না, জাস্ট আমরা গুণ বোঝাচ্ছি আর কিছু না। যদি আমরা এরকম কিছু না দিই তাহলে এটা 1 1 11 হয়ে যাবে, তাই আমরা এটাকে বোঝানোর জন্য একটু জাস্ট গুণ দেখাচ্ছি 1 1। তারপর মান, তারপর আমরা জানি কি লিখতে হয় ডট গুণনে cos লিখতে হয় cos, তারপর মধ্যবর্তী অ্যাঙ্গেল লিখব। মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা ওই লেকচার নাম্বার 1 এ দেখাইছিলাম দুটো ভেক্টর যদি একই দিকে থাকে অথবা সমান্তরালে থাকে অ্যাঙ্গেল হলো 0। যেহেতু আই আমরা আরেকটু যদি বুঝতে অসুবিধা হয় একটু খেয়াল করেন ভালো করে, আমরা এরকম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখাইছিলাম, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা